ভিডিওটা আজকে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, অনেক কথা জমে রয়েছে। কারণ কালকে মন্দিরের ভিডিওটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই ভিডিওটা করতে বসছিলাম, অনেক জমা কথা বলতে পারিনি। সেই জমা কথা আজকে বলতে বসলাম যে কেন কেন মন্দিরা এই দালালের সঙ্গে এই মানে সেট আপটা করে নিল, কেন মিউচুয়াল করে নিল, কেন গলা জড়িয়ে ধরলো, কেন করলো। এইটা আস্তে আস্তে কালকে যখন দিন গড়িয়ে রাত গড়িয়েছে, আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমিও খুব কাছে থেকে গেছিলাম, দেখেছিলাম, মিশেছিলাম কাছের থেকে, একদম কাছের থেকে। বিশেষ করে সোমনাথের অনেকটা মনের কাছাকাছি গেছিলাম। তো তার আগে বলি যে সেটা তো আজকে বলবোই যে কেন মন্দিরা এই সেট আপটা করে নিল, কেন করে নিল, আর কেনই বা প্রথমে দালালের সাথে দালালের সমস্তটা ভুলে গিয়ে, সমস্ত মান অপমান সবটা ভুলে গিয়ে ক্ষমা করে দিল দালালকে। কেন দালাল প্রথম সারিতে 1 নম্বরে দালাল, কেন তার মা না 1 নম্বরে, গর্ভধারিণী মা না কেন 1 নম্বরে, সে কথাটা বলবো। তার আগে দালালের কালকে একটা ভিডিওতে ভীষণ হাসি পেয়েছে একটা কথাতে, মন্দিরাকে নিয়ে যে কথাটা বলেছে না, একটা ভিডিও করেছে, সেই ভিডিওটায় ভীষণ হাসি পেয়েছে একটা কথায়। শুধু সেই কথাটা দিয়েই তাহলে শুরু করি। বলছে অনেকেই উস্কানোর আছে, বোঝানোর তো কেউ ছিল না। দালাল এই কথাটা কালকে বলছে যে অনেকেই নাকি উস্কানোর ছিল, ওকে বোঝানোর কেউ ছিল না। তাহলে বন্ধুরা তোমাদের হাসি পায়নি এই কথাটা শুনে? তো আমি সেই এইটা বিশ্লেষণ করব। তাহলে বোঝানোর অনেকেই কেউ ছিল না, উস্কানোর ছিল কেউ, ভালো বুদ্ধি দেওয়ার ছিল না। তাহলে তুই যখন মন্দিরা পরকীয়ায় লিপ্ত হয়েছিল তখন তুই তাকে উস্কেছিলি কেন ভালো বুদ্ধি দিতে পারিসনি? আজকে দাঁড়িয়ে যে ভিডিওটা করে যে জ্ঞানগুলো তুই দিচ্ছিস, যে কেউ তখন বোঝায়নি, উস্কে দিয়েছে, তাহলে তুই তখন মন্দিরাকে বোঝাসনি কেন ওই পরকীয়াটাকে সাপোর্ট দিয়েছিস? দিনের পর দিন ওই মেয়েটাকে নরকে নামিয়ে দিয়েছিস তোর সাপোর্টে। আর তুই কালকে ডেটে দাঁড়িয়ে কালকে তুই সাধু সেজে বলছিস কেউ তো বোঝায়নি এরকম করে, মানে ওই যে সোনা দাদা সোনা বৌদি যেভাবে বুঝিয়েছে কেউ তো বোঝায়নি, সবাই উস্কেছে। কচি খুকি তুমি কচি খুকি, তোমাকে উস্কেছে আর তুমি উস্কে গিয়ে ভিডিও করেছো। তাহলে তোমার এই বুদ্ধিটা ছিল না যে মন্দিরাকে ওর এই অন্যায়ের সময় ওকে সাপোর্ট না দিয়ে ওকে ভালো করে বোঝাই, ও যখন আমার কাঁধে মাথাটা রেখেছে সুন্দর করে ওকে ব্রেন ওয়াশ করি, যেটা অন্যায় পথ, এটা করিস না। চোরকে বলেছে চুরি করতে, গৃহস্থকে বলেছে সজাগ থাকতে, আর আজকে এসে জ্ঞান দিচ্ছ, জ্ঞান যে কেউ বোঝানোর ছিল না। এই জ্ঞানটা কোথায় ছিল যখন মন্দিরার এই পরকীয়াকে দিনের পর দিন সাপোর্ট করেছিস এবং তারপরে সেগুলোকে নিয়ে বিক্রি করেছিস, দিনের পর দিন বিক্রি করেছিস? বলতে বাধ্য হচ্ছি, আরও বলবো, অনেক কিছু আছে। কারণ মন্দিরার জন্য লড়েছি এবং মন্দিরার জন্য অনেক কথা শুনেছি, এবং কালকেও শুনেছি মন্দিরাকে নিয়ে ভিডিও করেছি, অনেক কথা শুনেছি। কারণ আমরা ন্যায়ের পথে ছিলাম। একজন আমাকে কমেন্ট করেছে, ওই তো দালালের নাম করে বলেছে, দালাল যেহেতু ওর পথে চলে গেছে আপনারা ওর বিপক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। মন্দিরা যেটা কালকে করেছে, অন্যায় করেছে, যতই ওকে সবাই সাধুবাদ দিক ওর কমেন্ট বক্সে, অন্যায় করেছে। আর এটা কেন করেছে? করতে বাধ্য হয়েছে। আজকে মন্দিরাকে বলবো না, আজকে সোমনাথকে কয়েকটা কথা বলবো। কারণ সোমনাথকে খুব কাছের থেকে দেখেছি এবং খুব মন দিয়ে ফেলেছি, ওকে খুব ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম নরম একটা স্বভাবের, ভীষণ ভালো একটা স্বামী, ভালো একটা বাবা ভেবেছিলাম, কিন্তু মেরুদণ্ড নেই। কিন্তু সত্যিই যে ওর মেরুদণ্ডটা এতটা ভঙ্গুর, সবাই বলতো যে ওর মেরুদণ্ড নেই। মেরুদণ্ড থাকলে পরে এইরকম মন্দিরার সব অন্যায় মেনে নেয়? মেরুদণ্ড থাকলে এইভাবে এটা হয়? এখনো পর্যন্ত কিছু করার ক্ষমতা নেই। মেরুদণ্ড থাকলে এই যে দালাল ওর বাড়িতে ঢুকতে পারে, মেরুদণ্ড থাকলে। তো সত্যি কথাই আজকে সোমনাথের কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে সত্যিই কি ওর মেরুদণ্ড আছে, নাকি ওর মেরুদণ্ড আছে বিকল, কিছু করার ক্ষমতা নেই ওর। কেন? সেটা মন্দিরার অর্থের কাছে নত হয়ে গেছে, ভালোবাসার কাছে নয় বন্ধুরা। পুরুষের পুরুষত্ব দেখাবে, স্বামিত্ব দেখাবে, সেখানে অর্থ কোনো ম্যাটার করে না। তো চলো বন্ধুরা, আজকে এই দুটো টপিক নিয়ে আজকে কথা বলবো। আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেগুলো কালকে করতে পারিনি। তার মধ্যেও কালকে তিনুর একটা সত্যি চলে এসছে যে মাস্টারমশাই আবার অ্যাড দিয়ে দিয়েছে, ফ্ল্যাট ভাড়া দেবে। তো টিনুর ডিক্লিয়ার না পেলে তো আর অ্যাড দেয় না, এবং নিশ্চয়ই পয়সা করি কাটাকাটি, বা 11 মাসের কন্ট্যাক্ট করে গেছিলো 11 মাসের কন্ট্যাক্ট করে গেছিলো, যেন কি লিখিত পরিত হয়েছিল, এগ্রিমেন্ট, সব ধুলিস্যাৎ হয়ে গেছে। কালকে তোমাদের প্রমাণ সহ তুলে দিয়েছি। বসিরহাটে বলেছি তোমাদের, প্রচুর মানুষ আছে আমার, ও যতই মাস্টারমশাই বলুক না কেন যে আমার ভিডিও কেউ দেখে না, প্রচুর মানুষ আছে, এবং তারাই যে গ্রুপের সাথে আমি যুক্ত না, কিন্তু কেউ একজন যুক্ত, সে আমাকে একদম দেন স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছে যে এই দেখুন
ফ্ল্যাট আবার ভাড়ার দিয়ে দিয়েছে। ওই একই ছবি, আগের যে ছবি, আগে যে অ্যাড দিয়েছিল বসিরহাট বিভিন্ন গ্রুপে যে ছবি দিয়েছিল, এটা একটু অন্য গ্রুপ, এটা একদমই অন্য একটা গ্রুপে। তো সেই গ্রুপে আবার মাস্টারমশাই অ্যাড দিয়ে দিয়েছেন। তার মানে ফ্ল্যাটটা টিনু ছেড়ে দিয়েছে, টিনু ছেড়ে দিয়েছে ফ্ল্যাটটা। সেটা কালকে প্রমাণ সহ তোমাদের তুলে দিলাম, প্রমাণ সহ তুলে দিলাম। কারণ এই মাস্টারমশাই লেকচার মেরেছিল, টিনু যদি কোনোদিন ফ্ল্যাট ছেড়ে দেয় দেবশ্রীদি আপনাকে আগে আমি জানাবো। এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি, আর আমি আশাও করি না ওনার কাছ থেকে কোনো মেসেজ। কারণ আমার কাছে যেটা আসার এসে গেছে, এবং তোমাদের কাছে কালকে প্রমাণ করে দিয়েছি যে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। এবং কেন ছেড়েছে প্রমাণ করেছি। আরও একটা কারণ ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, উপযুক্ত প্রমাণ ছাড়া সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, তোমাদের কাছে মনে আছে আমার কাছে একটা আননোন, একটা নতুন ক্রিয়েট করে আমার কাছে তথ্য দিচ্ছিল, এবং সেই তথ্যগুলো সত্যি ছিল। আজকের দিনে স্বীকার করতে মানে হলো, কারণ তখন উত্তাল ছিল মাস্টারমশাইয়ের সঙ্গে আমার একটা বিরাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল। তখনই আমাকে অন্য একটা আইডি থেকে কমেন্ট করা হচ্ছিল, এবং সেই কমেন্টটা যে একদম সত্য তার প্রমাণ কালকে দিয়ে গেছি তোমাদের। কিন্তু সেই কমেন্টে আরও একটা কথা লেখা ছিল, সেই কমেন্টের সত্যটা তোমাদের এখন সেটা ব্যক্ত করতে পারবো না, কারণ প্রমাণ তোমরা চাইবে, আর আমি প্রমাণ দিতে পারবো না। প্রমাণ আমার কাছে আছে, কিন্তু প্রমাণ দিতে আমি পারবো না। তো যাই হোক, এইটুকু ছিল টিনু সংক্রান্ত। কারণ টিনু যদি ডিক্লেয়ার না দেয় তাহলে ও ফ্ল্যাটের আবার অ্যাড দিতে পারে না। অ্যাড সেম ফ্ল্যাটের অ্যাড সেম ছবি দিয়েই দিয়েছে মাস্টারমশাই, দিয়েছে অ্যাড। তো চলো মূল কোর্সে চলে যাই। আজকে সোমনাথকে অনেকগুলো কথা বলবো, আর তোমাদের বলে যাব যে কেসটা কেন তুলে নিল, আর এই যে সেট আপ মিট আপ গটআপটা কেন করে নিল, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করবে না কেউ দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথম কথা বলি, কালকে যে মন্দিরার ভিডিওটা এসছে, সেই ভিডিওটা সম্ভবত সোমবারের ভিডিও। কালকে কিন্তু মঙ্গলবারের ভিডিও আমরা পাইনি। আজকে বুধবার, মঙ্গলবারের ভিডিও পাইনি। একটু ক্যালকুলেশন করে দেখো, দালাল সম্ভবত রবিবার দিন এসছে, বিকেলের মধ্যে এসছে, এবং সোমবার ভোরবেলা বেরিয়ে গেছে। এটুকু দেখে বুঝলাম সোমবারের ব্লগ আমরা পাইনি। তো দেখা যাক আজকে আবার নতুন কোনো ধামাকা দেয় নাকি মন্দিরা। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করব, আজকে যাকে নিয়ে বলবো, সোমনাথকে নিয়ে বলবো। আজকে এই কেসটা কেন তুলে নিল, তার আগে বলি, এটা কিন্তু মানতেই হবে, দালাল বারবার বলে আমাকে নিয়ে ভিডিও করলে কিন্তু তোর ভিউজ হয়। কালকে আমি যখন ভিডিওটা দেখছিলাম রাত্রিবেলা, 1,14,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। মন্দিরার এমনি ভিউজ হয় লাখের কোঠায় প্রায় চলে যায়, কিন্তু ওর এই দিদিভাইকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হয়। এটা একদম মানতেই হবে, এটা আজকে বলে না, বরাবরই। তো যাই হোক, যে মূল কথা থেকে সরে যাচ্ছি, কেসটা কেন 1 নম্বরে দালাল, কেন 1 নম্বরে দালাল, কেন 1 নম্বরে মাকে নিয়ে ভিডিও করলে সেরকম এই দালালের মতো ভিডিও হয় না, ভিউজ হয় না। প্রথম কথা হচ্ছে ওইটা একটা স্টকের কন্টেন্ট, মা একটা স্টকের কন্টেন্ট, ওটা তো মা। আর মা যা পরিস্থিতি আমরা জানি, মাকে আয় বললেই মা চলে আসবে, আর এটাই স্বাভাবিক, মা মেয়ের মিল। কারণ প্রত্যেকে বলছে যে তুমি দালালকে আগে না ডেকে মাকে আগে ক্ষমা করে দিতে পারতে। ক্ষমা করার প্রশ্ন তো ওয়ার্ডটা ব্যবহার করাই উচিত না। মাকে মেয়ে ক্ষমা করবে কোন স্পর্ধা থেকে, যেখানে মেয়েই অন্যায় করেছিল। যাই হোক, তো মাকে ক্ষমা করে নিলে হবে না তো। এখানে বিরাট একটা রাজনীতি, বিরাট একটা গ্রুপিজম হয়েছে, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ পেয়ে যাবে। তো বলি, কেসটা কেন তুলে নিল। প্রথম কথা হচ্ছে, কেসটা তুলে নিয়েছে, এইটুকুতেই সবাই বলছে, এই জায়গাটাতেই ঠিক ছিল। কেসটা তুলে নিয়ে কালকে মন্দিরা যে গটআপটা করেছে, যে ভিডিওটা কালকে দিয়েছে, অনেককে অপমান করেছে, আমরাও পড়ি তার মধ্যে। কিন্তু যারা একান্ত ব্যক্তিগত ওর ব্যাপারে ঢুকেই পড়েছিল এবং ওর ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছিল, 1 নম্বরে রয়েছে রিয়াঙ্কা বিষ্ণু। যে রিয়াঙ্কা বিষ্ণু ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল প্রথম থেকে। শিটং থেকে গন্ডগোলটা শুরু হয়েছিল, শিটং থেকে, তোমরা মনে করো, শিটং থেকে এই পরকীয়ার ব্যাপারটা সামনে এসেছিল, প্রচুর ট্রোল হয়েছে বিষ্ণু আর রিয়াঙ্কাকে নিয়ে। কিন্তু কখনো মুখ খোলেনি ওই ছেলে মেয়ে দুটো, তারপরে যখন মিটমাট হয়ে যাওয়ার পরেও যখন মন্দিরা চলে গেল, মারিয়ার বাড়িতে গেল, তখনও এই ছেলে মেয়ে দুটোর উপরে অনেক ঝড় গেছে, অনেক অপবাদ নিতে হয়েছে, মুখ খোলেনি জন্য। কারণ সবাই বলেছে, তোমরা শিটংয়ে একসাথে গেছো, তোমরা দেখোনি কিছু, তোমরা জানো না কিছু, তোমরা এত ক্লোজ জানো না অনেক কিছু। তবুও কিন্তু স্টিল নাও, যদি মনে করতো রিয়াঙ্কা, তখন রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কায় আমার ভীষণ গন্ডগোল হয়। যদি মনে করতো ওরা ভিউজ কামাবে, তখন মন্দিরাকে নিয়ে প্রচুর ভিউজ কামাতে পারতো, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো। কিন্তু বিষ্ণু আর ওরা ভালোবাসার মূল্য দিয়েছে, বন্ধুত্বের মূল্য দিয়েছে। কিন্তু মন্দিরা কি কালকে সেই মূল্যটা দিল?
কালকে সেই মূল্যটা শুধু মন্দিরা না, সোমনাথ তো দিল। সোমনাথ তো এইখানে একটু পুরুষত্ব দেখাতে পারতো যে এত বড় অন্যায়টা তুমি করো না, তুমি কেস তুলে নিয়েছো এই জায়গাটাতে, এই জায়গা অবধি থাকো, তারপরেরটুকু যেটুকু সেটা করো না, সেটা করো না। কিন্তু শুধু তাই নয়, ওরা যখন কেস করেছে শুনলাম যে, আমি জানতাম এটা, যে গীতাদি আর বিষ্ণু ওদের সাক্ষীতে সই করেছে, তার জন্য সেটা তখন থেকেই জানি ওদের দুজনের নামে আরটিআই একটা কেস করেছিল। আজকে মন্দিরার জন্য এরা কেস খেয়েছে সাক্ষীতে সই করেছে জন্য। এবং কিভাবে এদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর দালাল ভিডিও করেছে একটার পর একটা, বিষ্ণু আর রিয়াঙ্কাকে কিভাবে ন্যাকেট করেছে, কিভাবে ওদের হৃদকম্প অস্থির করে দিয়েছে, ওদের ইট খুলে নেবে এক একটা করে, একটার পর একটা। যখন কালকের ভিডিওগুলো মনে পড়ছিল না, তখন ভাবছিলাম গীতাদি চাকরি খেয়ে নেবে, গীতাদি কি ভুল দিয়ে আইডেন্টিটি দিয়ে চাকরি পেয়েছে, সে চাকরি খেয়ে নেবে, সেই রকম হুমকি পর্যন্ত দিয়েছিল। আর মন্দিরা তুমি কি করলে? তুমি এই মানুষগুলো, বিশেষ করে এই দুটো মানুষের কথা আমি আজকে বলবো, এই দুটো মানুষ তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই দুটো মানুষকে চরম থেকে চরমতম অপমান করতে একবারও তোমার কিংবা সোমনাথের একবারও বাঁধলো না। সোমনাথ, তুমি না পুরুষ? তুমি তো পুরুষ, বাড়ির পুরুষ। তুমি কি করতে? পুরুষত্ব তোমার কি করতে যে এই কাজটায় তুমি বাধা দিতে পারলে না, যে তোমার আন্টি বা তোমার রিয়াঙ্কা বিষ্ণুকে অপমান করা হবে, চরমতম অপমান করা হবে? কেন বাধা দিতে পারলে না? যে যা করবে, কিন্তু বাড়িতে আনবে না, অ্যালাউ করবে না। কেস তুলে নিয়েছো, ঠিক আছে, কেস কি করলে দুপক্ষেরই পয়সা যাবে, আমি বলবো, আসছি আমি, যে কেন কেসটাও তুলেছে, কেন বলবো তোমাদের এই কথাগুলো, আজকে বলতে বাধ্য হব। করলে না? গীতাদি তোমার জামা কাপড় তোমার মাকে পৌঁছে দিয়েছে জন্য কুলি আখ্যা নিয়েছে। আমার সাথেও একটু মতবিরোধ তৈরি হয়েছিল, একটু মনোমালিন্য তৈরি হয়েছিল, যদিও তার সঙ্গে আমার একটা ভালোবাসার জায়গা, সেটা আমরা মিটিয়ে নিই। মনোমালিন্য হলেও সেই জায়গাটা আমরা কাউকে প্রকাশই করি না, নিজেরাই মিলিয়ে নিই। কিন্তু হয়েছিল এই তোমার মাকে নিয়ে। তো তোমার মার জন্য তোমার জন্য সে কুলি আখ্যা পর্যন্ত নিয়েছে। তোমাকে ভালোবেসেছিলাম, সত্যি এখনো ভালোবাসি, তোমাকে ভালোবেসেছিলাম, সাপোর্ট করেছিলাম, তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি কালকে আমার নামটা নিয়েছো, তার জন্য আমি কৃতজ্ঞ। আর নেবে বা না কেন, তোমার পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম তার জন্য আমি কৃতজ্ঞ। আর তোমার বাড়িতে গেছিলাম, আবারও বলছি, তোমার বাবার জন্য। আমি আজকে চাকদা ঘাটে গেছি জন্য আমাকে কম ট্রোলিংয়ের শিকার হতে হয়নি, কমেন্ট বক্সে কম কথা আমাকে শুনতে হয়নি। ভিউজ কামাতে গেছিলাম, তোমার সাথে যে দেখা করতে গেছিলাম ঘাটে, ভিউজ কামাতে গেছিলাম, ভালোবাসায় গেছিলাম। হ্যাঁ, ভিউজ তো সবাই, ভিউজের জন্য তুমি কোথায় নেমেছো দেখো, আজকে কোথায় নেমেছো তুমি আজকে। তো যাই হোক, আসল জায়গা থেকে সরে আসছি। তো তোমরা একবারও বিষ্ণু আর রিয়াঙ্কার কথা একবারও ভাবলে না? তাদের এই যে ত্যাগ, তাদের এই যে ভালোবাসার মূল্য একবারও দিতে পারলে না, বুঝতে পারলে না তাদের ভেতরে কীভাবে বিধবে। ও জানো, কেসটা তুলে নিলে ওদের কেসটাও তো বোধহয় উঠে যাবে, যে ওরা যে সাক্ষীতে সই করেছে সেগুলোও মিটে যাবে। কিন্তু যেভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছে, তার ফেরত দিতে পারবে? করেছো তো অন্যায় তুমি, তার জন্য রিয়াঙ্কা আর রিয়াঙ্কার বর ট্রোলিংয়ের শিকার হয়েছে। পারবে তার মূল্য দিতে? পারবে না তার মূল্য দিতে, পারবে না। আমার সোমনাথের কাছে একটাই কথা আজকে, কেন সোমনাথ, কেন তুমি পুরুষ হয়ে পুরুষত্বটা দেখাতে পারো না? কেন স্ট্রিক্টলি কোনো সিদ্ধান্ত নিতে পারো না? কেন পারো না? আর সেটা মন্দিরা জানে। এটা ভালোবাসায় না, এটা ভালোবাসা নয়। আজকের দিনে দাঁড়িয়ে বলছে এটা পয়সায়। কোনো পুরুষের যদি পয়সার কোনো দম না থাকে না, আর সেখানে যদি নারীর ঔদ্ধত্য পয়সা থাকে, তার ঔদ্ধত্য দেখা যায়। কারণ সেখানে নারী সর্বেসর্বা, কিন্তু সব সংসারে না। অনেক বাড়িতে আছে যে পুরুষ অল্প পয়সা ইনকাম করে, নারী স্ত্রী অনেক বেশি ইনকাম করে, কিন্তু স্বামী স্ত্রীর বন্ডিং ভীষণ ভালো। তার জ্বলন্ত উদাহরণ আমাদের মৌ কল্লোল। মৌ কল্লোলকে ছাড়া একটা পাও চলে না। একটা সিদ্ধান্ত নিতে গেলেও কল্লোল যেটা বলবে সেটাই শেষ কথা। এখনো পর্যন্ত কল্লোল যদি চোখ রাঙিয়ে একটা কথা বলে, তবুও সেটা মৌ মাথা নত করে মেনে নেয়। ক্ষমতা হয় না মৌয়ের কল্লোলের ওপর দিয়ে কথা বলতে। একটা উদাহরণ তোমাকে দিলাম, পুরুষত্ব দেখাও,
পুরুষত্ব দেখাও। আজকে বউ তোমার উপরে ছড়ি ঘোরাচ্ছে, কালকে মেয়ে ঘোরাবে, কারণ মেয়েও বুঝে যাবে বাবার কোনো মূল্য নেই সংসারে, বাবার মেরুদণ্ডই নেই, বাবার নেই, মাই হচ্ছে সর্বে সর্বা, মাকে অয়েল করে চলবে। আজকে না বলতে বাধ্য হচ্ছি, জানো তো এই কথাগুলো। এবার বলি, এবার আমি জানি আজকের আন্টির কথাগুলো ভালো লাগবে না, তার আগে একটা কথা বলি। এই যে সোমনাথের চ্যানেলটা হঠাৎ করে চ্যানেলটা গেমিং চ্যানেল হয়ে গেল। বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা, আমার হোয়াটসঅ্যাপ, আমার কমেন্ট বক্স দেখে আসো, তখনকার কমেন্ট বক্স ভরে গেছে কমেন্টে। কারণ তখন জানতো এরা, ভিউয়ার্সরা সবাই জানে আমি মন্দিরার বাড়িতে গেছি, সোমনাথের সঙ্গে দেখা করেছি এবং এদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, ফোনাফুনি হয় না। মন্দিরার ফোন নাম্বার আমার কাছে নেই, সোমনাথের সাথে ফোনে কথা বলি, তো জানে, সেই কারণে আমাকে কমেন্ট বক্সে কমেন্টে ভরিয়ে দিয়েছে, আন্টি সোমনাথের চ্যানেলটা কি হলো, ওর চ্যানেলটা কি হ্যাক হয়েছে, কি হয়েছে? কারণ সোমনাথকে সবাই ভালোবাসে, ভালো ছেলে হিসাবে জানে, সবাই ভালোবাসে ওকে। সেই জন্য সোমনাথের যারা কাছের মানুষ তাদেরকে গিয়ে কমেন্ট করেছে প্রত্যেকটা ভিউয়ার্স যারা সোমনাথকে ভালোবাসে, যে কী হলো চ্যানেলটা। বলতে পারিনি, কারণ আমি সোমনাথকে ফোন করেছিলাম, ফোনটা রিং হয়ে গেছে, ধরেনি এবং কমেন্টও করেছিলাম হোয়াটসঅ্যাপে, সোমনাথ তোমার চ্যানেলটার কি হয়েছে, আমাকে সবাই জিজ্ঞাসা করেছে, প্লিজ উত্তর দিও। কোনো রেসপন্স নেই। কিন্তু কোনো একটা সোর্স থেকে জানতে পেরেছিলাম সোমনাথ চ্যানেলটা বিক্রি করে দিয়েছে। সোমনাথ চ্যানেলটা যেহেতু ভিডিও ঠিকঠাক করতে পারে না, ভিউজ হয় না, খাটতে পারে না, সেই জন্য আর একই ভিডিও একই ব্লগিং হয়ে যাচ্ছিল, চ্যানেলটা বিক্রি করে দিয়েছে। এরকম একটা তথ্য আমার কাছে ছিল এবং আমি বোধহয় ভিডিওতেও বলেছি যে সোমনাথের চ্যানেলটা বিক্রি করে দিয়েছে কোনো গেমিং চ্যানেলের কাছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে না, সরি, এক্সট্রিমলি সরি, বিক্রি না, ভাড়া দিয়েছে। ঠিক এই ওয়ার্ডটাই আমাকে বলেছিল যে সোমনাথ চ্যানেলটা ভাড়া দিয়েছে, তার জন্য মান্থলি যে টাকাটা পায় সেই টাকাটা ওর ভিউজ হয় না এবং সেই টাকাটা ওর হয়ে যায়। যে টাকাটাও পায় আমি অ্যামাউন্টটাও জানি, মানে আমাকে বলেছিল, কিন্তু আমি তোমাদের সেই অ্যামাউন্টটা বলবো না। ওর যা ভিউজ হতো তার থেকে ভালো অ্যামাউন্ট একটা পায় ও প্রত্যেক মাসে, আর সেইটা দিয়ে ওর চলে যায় জন্য ও চ্যানেল নিয়ে মুখ খোলেনি। এবং মন্দিরাকে প্রত্যেককে কমেন্ট করেছে যে সোমনাথের চ্যানেলটার কি হলো, কিন্তু প্রয়োজনই মনে করেনি, বলে দিলেই হতো যে চ্যানেলটা এরকমও চালাতে পারছে না বা একই ব্লগ হয়ে যাচ্ছে, বা ওই চ্যানেলটা আমরা ভাড়া দিয়েছি বা কেউ চালাচ্ছে, তার বিনিময়ে কিছু টাকা, যেটা সত্যি কথা বলতেই পারতো, পুরো ইগনোর করে গেছে। পুরো ভিউয়ার্সদের যে প্রশ্ন, যে ভিউয়ার্সদের দৌলাতে তোমরা আজকে আনন্দ ফুর্তি করছো, যে ভিউয়ার্সদের দৌলাতে এত ভালোবাসার জায়গা, একটা 4 লাখ ভিউয়ার্স, এত ভালোবাসার একটা জায়গা, যে ভিউয়ার্সদের জন্য এত বড় অন্যায় করার পরেও সমস্ত ভিউয়ার্সরা তোমার পাশে দাঁড়িয়ে আছে, সেই ভিউয়ার্সদের একটা সত্যি কথা বলতে পারোনি যে সোমনাথের চ্যানেলটা এই কারণে আমরা ভাড়া দিয়েছি? বলতে পারোনি না? পারোনি বলতে, আজকে বলতে বাধ্য হলাম। যদিও আমি অনেক আগের ভিডিওতে যখন ওর কাছ থেকে রেসপন্স পাইনি, আমার কাছে খবরটা এসেছিল, আমি হালকার উপর দিয়ে বলে গেছিলাম যে বোধহয় সোমনাথ তার চ্যানেলটাকে ভাড়া দিয়েছে, আমি বোধহয় দিয়ে বলেছিলাম। কিন্তু আজকের ডেটে পরিষ্কার করে তোমাকে বললাম যে কেউ একজন আমাকে জানিয়েছিল। বুঝতে পেরেছ? তো তোমাদের এই সততা কেন তোমরা মারিয়ার বাড়িতে গেছো, কেন ভিডিও ক্লিপিং করলে না, কেন ভিডিওতে দেখালে না? ওইটা প্রয়োজন মনে করলে না, ওইটা করার প্রয়োজন মনে করলে না, কিন্তু তোমরা দালালকে ডেকে নিয়েছো। তোমাদের কিছু ভিডিও দেখে বরাবরই মানে ভাবছিলাম, বুঝতে পারছিলাম, বিশেষ করে তোমার সোনা দাদা যে কমেন্ট করেছিল, তার জন্য তুমি যে একটা ক্ল্যারিফিকেশন দিয়েছিলে, তখনই বুঝে গেছিলাম কোনো গটআপ সেট আপ হচ্ছে। কিন্তু তোমার সোনা দাদা যে এর মধ্যে মূল ভূমিকায়, মূল অভিভাবক হয়ে গেছে, যেখানে তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন, যেখানে সোমনাথের বাবা মা বেঁচে আছেন, সেখানে তোমার অভিভাবক হয়ে গেছে দাদা। কদিন হয়েছে পরিচয়? আমার কাছে একটা কমেন্ট এসছে যে এরা সম্ভবত আকাশ পাপড়িদের কোনো দুঃসম্পর্কের রিলেটিভ, এবং সেখান থেকেই খুব বেশি দিন হয়নি তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে। আর আমি এই সোনা দাদাকে দেখি ছোট্ট ছেলের রোস্টিংয়ের পর থেকে, সেই শাশুড়ি মারা গেছিল, তারপরে যে রোস্টিং হয়েছিল, তারপর থেকে ভাইরাল হয়েছিল একটা ভিডিও, তারপর থেকে দেখি তোমার এই সোনা দাদাকে নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ সোনা দাদারও একটা বিরাট দেখেছি কালচার আছে, ভালো শিক্ষিত এবং ভালো পরিবারে বিলং করে, ভালো চাকরি করে, তারও কিন্তু কন্ট্রোভার্সি জোনে ঢুকতে হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে।
তারও ভিউজের দরকার, এটা বলতে বাধ্য হচ্ছি। না হলে এরকম একটা নোংরা জায়গায় উনি পা ফেলতেন না। উনি যদি পুরনো ভিডিওগুলো সব দেখতো, বুনুকে নিয়ে কী বলেছে, কি করেছে, কি হয়েছে, তাহলে উনি এই নোংরা জায়গায় ঢুকতেন না। শুধু বলতেন কেসটা তুলে নাও, ব্যাস এখানেই ইতি করে দাও, ইতি টেনে দাও। কিন্তু উনারও ভিউজের দরকার। আর সবথেকে বড় কথা উনি যে কেমন, তখনই বুঝেছিলাম যখন চ্যানেলটা হ্যাক হয়েছিল। তারপরে মন্দিরা ভিডিওতে বলেছিল যে বিষ্ণু আর সোমনাথ সারা রাত চেষ্টা করেছে, কিন্তু চ্যানেলটা আনতে পারেনি, বোধহয় পারবে না। কিন্তু যখন চ্যানেলটা পেয়েছে, একবারও সোমনাথ বা বিষ্ণুর নাম বিশেষ করে বিষ্ণুর নাম একবারও নেয়নি। শুধু তাই না, এই যে ছেলেটা পিসির ছেলে, যে হ্যাকারের হাত থেকে উদ্ধার করলো ভিডিওটা, ফার্স্ট ভিডিও আমি নামিয়েছিলাম, ভিডিওটা উদ্ধার করলো, সেই ভাইকে কমিউনিটিতে দেয়নি। এত মহান, এত ভালো, আজকে বলতে বাধ্য হচ্ছি। অথচ তার যখন চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, সে নতুন চ্যানেল বার করেছে, দেন মন্দিরা কিন্তু কমিউনিটিতে দিয়ে দিয়েছে। শুধু আমরা ছোট ক্রিয়েটার হলে আমিও দিয়েছি। আমি বলছি না বিরাট কিছু কাজ করেছি, এটা একজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, ভালো মানুষের পাশে। কিন্তু সেই ভালো মানুষই কিন্তু উনি দেখায়নি, যখন চ্যানেলটা হ্যাকারদের হাত থেকে তার নিজের পিস্তত ভাই, যারও প্রচুর পয়সার দরকার, সে WBCS-এর জন্য খাটছে, দেখেছি ছোট্ট একটা চ্যানেল, সে কিন্তু রাতারাতি তার ভিডিওটাকে কমিউনিটিতে দেয়নি। যখন একটা দুটো তিনটে ভিডিও করে ফেলেছি তাকে নিয়ে, যে এত মহান, এত কিছু, চ্যানেলের নাম বলছে, সব বলছে, সবাই যেতে পারছে না চ্যানেলে, তখন বলেছিলাম যে চ্যানেলটাকে কমিউনিটিতে দেওয়ার পরে, তারপরে দেখেছিলাম বলার পরে চ্যানেলটা 3 দিনের মাথায় চ্যানেলটা কমিউনিটি পোস্ট করেছিল আমার, এবং কিছু ভিউয়ার্সরা বলেছিল এই তো দাদা মহান, দাদাও কিন্তু কমে যায় না। আজকে মিলমিশ করিয়ে দিয়েছে। ঠিক আছে, কার সাথে করিয়ে দিয়েছে? যে নাকি তার বোনকে, তার বোনের শ্বশুর শাশুড়িকে চরিত্র থেকে শুরু করে ল্যাংটো করে দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে। কি বলেছে, কি না বলেছে? মন্দিরার শ্বশুরে সোমনাথের বাবা মাকে বেজম্মা পর্যন্ত বলেছে। অবাক লাগে, এই যে জয়ীকে কি বলেছে আর কি বলেনি। মন্দিরার কথা তো ছাড়োই, মন্দিরা অন্যায় করেছে, মন্দিরাকে তো বলেছেই। সোমনাথকে কি বলেছে, কিভাবে সোমনাথের সাথে এসে কথা বললো, আমার শুধু অবাক লাগে। কতটা নির্লজ্জ হলে যে মন্দিরা ডাকলো আর চলে আসলো, কতটা নির্লজ্জ হলো। আর ওরা বলে, আর একটা কথা বলি দালাল, তোর উদ্দেশ্যে বলছি, রেকর্ড করেছিস তো? এই যে মন্দিরা ফোন করে তোকে ডেকেছে, এই যে ফোনে বলেছে, নিমন্ত্রণ করেছে, রেকর্ড করেছিস তো? এগুলো বিক্রি করতে হবে তো আবার, এগুলো কিন্তু সযত্নে রেখে দে। আবার মন্দিরার বাড়িতে কি হয়েছে, কি কথাবার্তা হয়েছে, কি আলোচনা হয়েছে, কি সেট আপ হয়েছে, রেকর্ড করেছিস তো? এগুলো কিন্তু ভবিষ্যতের খোরাক তোর, এগুলো সযত্নে রেখে দে, কারণ এগুলোই তো তোর পাথেয় আগামী দিনের। যেদিনকে মন্দিরা বিগড়াবে, সেদিনকেই তুই এগুলো আবার বিক্রি করতে শুরু করবি। ওই যে তুই গিফট নিয়ে গেছিস না, ওর পেছনেও কারণ আছে, কারণ এগুলো বলতে হবে তো। ওই যে ননদের ছেলের গিফটটা দেখায়নি বন্ধুরা, সঙ্গে এই ছেলের গিফটটা দেখা মানে দেখুক দর্শকরা, শুধু হাতে খেতে যায়নি, গিফট নিয়ে গেছি। এগুলো তৈরি থাকো মন্দিরা, এগুলো তোমাকে শুনতে হবে যে তোর বাড়িতে যা খেয়েছি তার 3 গুণ জিনিস নিয়ে গেছি গিফট হিসাবে। তৈরি থাকো, এগুলো তোমাকে শুনতে হবে। আর এই যে পুরো ঘটনাটা সব রেকর্ড করেছিস তো দালাল, কারণ এগুলো তো তোর সামনের দিনের খোরাক, এগুলো বিক্রি করে তোকে খেতে হবে। যেমন নাকি মন্দিরা তার নিজের গোপন কিছু তুলে দিয়েছিল তোর কাছে, সেগুলো যেমন দিনের পর দিন তুই বিক্রি করে খেয়েছিস, ওয়াইটিতে বিক্রি করে খেয়েছিস, সেরকম এইগুলোও সমস্ত বন্ধুরা রেকর্ড আছে। কারণ ওয়াইটি কারুর ভালোবাসার জায়গা হয় না, ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না। আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেছি ওয়াইটিতে কোনো সম্পর্কের মূল্য হয় না, ওয়াইটিতে কেউ কারুর আপন হয় না। প্রথম দিন থেকে বলে আসছি ওয়াইটিতে কেউ কারুর হয় না। যখন যার স্বার্থে ঘা পড়বে তখনই তাকে ছোবল মারুক, আবার যখন যাকে প্রয়োজন হবে তাকে তেল মেরে অয়েলিং ইজ অয়েলিং করে যাও। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে ইউটিউব, এইটা হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্ম। এবার বলবো সোমনাথকে কটা কথা। সোমনাথ, যেদিনকে তোমার শ্বশুরের কাজ সেদিনকে গিয়ে একটা কথা ওয়াইটিতে বলে ফেলেছিলাম, তার জন্য আমাকে অনেকে ঝেড়েছিল।
ভিডিওর মাধ্যমেই। তোমার এই গোপন কথাগুলো কিন্তু বলা উচিত হয়নি। তুমি গেছো দেবশ্রীদি, তুমি গিয়ে এরকম সোমনাথের এই গোপন কথাটা বলে ফেললে, এইটা কিন্তু তুমি ঠিক করনি। মনে আছে যারা করেছো ভিডিওটা তাদের মনে আছে কি বলেছিলাম? আবেগের বশে বলে ফেলেছিলাম, কারণ আমি হঠাৎ শ্রাদ্ধের কাজে উঠে এসেছিলাম, উঠে এসে দেখেছিলাম সোমনাথ ঘরে এক কোনায় বসে ওই দালালের ভিডিওটা দেখছে। দালাল তখন উত্তাল একটার পর একটা ভয়েস ছাড়ছে, রেকর্ড ছাড়ছে। সোমনাথ এক কোনায় বসে চেয়ারে বসে সেই ভিডিওটা দেখছে। আমাকে দেখে স্টপ করে দিল। কী করছো সোমনাথ? এটা চোখগুলো লাল হয়ে রয়েছে জবা ফুলের মতো, চোখে মুখে ওর মানে একটা কেমন যেন ভাব। বললাম কী হয়েছে? বলছে যে, তাও আমি বললাম যে এগুলো দেখো না, ইগনোর করো। কি করে ইগনোর করবো আন্টি, কি করে ইগনোর করবো? মন্দিরা তো নিজের মুখে বলছে, দেখো ভয়েসগুলো শোনো। এগুলো না শুনলে আমার হবে? এগুলো আমি জানতাম না আন্টি। এগুলো এখন এই ওর নাম করে বলেছিল, এখন এই দালালের মুখ থেকে সব জানতে পারছি সত্যিগুলো। আন্টি আমি এত কিছু জানতাম না, এখন এই ভয়েস রেকর্ডের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি। মনে আছে সোমনাথ? আমাকে বলেছিলে কথাগুলো, সেদিনও বলেছিলাম, আজকেও বলছি। বলেছিলে তো তুমি, তোমার দেখেছিলাম তোমার মুখের মধ্যে কি কষ্টের একটা অভিব্যক্তি, কি কষ্ট পাচ্ছিলে যে মন্দিরা এরকম তথ্য তুলে দিয়েছে, আর মন্দিরা এই কথাগুলো দালালকে বলেছে তোমার পরিবারকে নিয়ে। সম্ভবত সেই ভিডিওটা ছিল, আমার মনে আছে, কিন্তু আজকে আর রিপিট করব না। তোমার পরিবারকে নিয়ে কিছু কথা মন্দিরা বলতে বলেছিল দালালকে, সেই ভয়েসটা দালাল সেদিন তুলে দিয়েছিল। দেখে নিও, তোমার শ্বশুরের শ্রাদ্ধের দিন আমরা যেদিনকে গেছিলাম সেই দিনকে ভিডিওটা দেখে নিও। তখন আমি বলেছিলাম, কেসের কথা যখন উঠেছিল তখন বললো কি নিয়ে কেস করব, কি নিয়ে কেস করব? সব তো মন্দিরার নিজের গলার ভয়েস। কেস করলেই কেসে কি করে টিকবেই না, কেস টিকবেই না, কারণ সব সত্যি প্রমাণ হয়ে যাবে যে যেগুলো বলছে সব তো মন্দিরার গলার আওয়াজ। ও গলার আওয়াজগুলোকে এফেক্ট করে দিচ্ছে, কিন্তু যখন আসল জায়গায় যাবে তখন তো প্রমাণ হয়ে যাবে যে মন্দিরা বলেছে। এগুলো কি করে প্রমাণ হবে আন্টি? এগুলো তো প্রমাণ হয়ে যাবে যে মন্দিরা এগুলো করেছে, মন্দিরা এগুলো বলেছিলে না? তা সেটাই কারণ বন্ধুরা, সেটাই কারণ। কেস করেছিল, কেস করার পরেও নিজেরা আলোচনা করেছে যে কেস করার পরেও যে তথ্যগুলো দালাল দিয়েছে সবই মন্দিরার দেওয়া। কেসে হারজিতের একটা ব্যাপার আছে। এই কেস নিয়ে লং টাইম চলবে, লং টাইম। এপাশ থেকে একটা তথ্য, ওপাশ থেকে একটা তথ্য, এপাশ থেকে একটা তথ্য, ওপাশ থেকে একটা তথ্য, এটা বাড়তেই থাকবে। তাতে দুজন পক্ষেরই পয়সা খরচ হবে, দৌড়াদৌড়ি করতে হবে। সব থেকে বড় কথা, দৌড়াদৌড়ি। কেসের ডেট পড়বে, ডেটে দৌড়াদৌড়ি করতে হবে উভয়কেই। আর সব থেকে বড় কথা যে সোমনাথ যেটা বলেছিল যে মন্দিরার ম্যাক্সিমামই মন্দিরা এই কথাগুলো বলেছে, সেই জন্য দালাল এই কথাগুলো বলছে আন্টি। তার মানে কি? সত্যতা দালালের দিকে ছিল, যে এগুলো যে বলছে দালাল এগুলো মিথ্যে না। তা কেস করব কিসের উপরে? সবটাই তো মন্দিরার কথা, সেগুলোই বলছে। সেদিনই বুঝেছিলাম যে কেসটা জোরালো না, কিন্তু তবুও কেসটা করেছিল হয়তো কারুর কথায়। কারণ সেদিনও ওর বাড়িতে, যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ওর বাড়িতে একজন অ্যাডভোকেট এসছিলেন। তার সাথেও কি আলোচনা হয়েছে আমরা ছিলাম না, আমরা বেরিয়ে গেছিলাম, তার আগেই ছিলাম না। এখন আজকের ডেটে মনে হচ্ছে যে কেসটা নড়বড়ের জন্য, আর এটা অনেক লং টাইমের কেস জন্য এটা ওই যে শিলিগুড়িতে দার্জিলিংয়ে গেছিল না, দার্জিলিংয়ে গিয়ে দাদার সাথে আলোচনা হয়েছে এবং দাদা বলেছে ঠিক আছে আমি এটাকে শর্ট আউট করতে পারি কিনা দেখি, আমি এটা মধ্যস্থতা করে দেখি কিছু করা যায় কিনা। আর সেটাই হয়েছে। আলাপ আলোচনা ফোনাফুনি হয়ে একটা সেট আপ হয়েছে। আর ওদিকে দালালও ভেবেছে যে একটা কেস তো আফটার অল দিনের শেষে ওকেও দৌড়াতে হবে, জেতা তো পরের কথা, দৌড়াতে হবে, পয়সা খরচা হবে। আর এত বড় একটা সুযোগ এসছে ওর বুনোর কাছ থেকে, গিলে নিয়েছে। তো বলি সোমনাথ, তো তুমি তো জানতে যে কেসটা কত দূর হবে, কতটা স্ট্রং হবে, সবটা তুমি জানতে। কেসটা করেছিলে ঠিক আছে, ওকে একটা স্টপ করানোর দরকার ছিল, কেসটা করেছিলে ঠিক আছে। না অনেক ভিউয়ার্সরা বলবে আপনার জ্বলছে, আপনার রাগ হচ্ছে না, ঘেন্নার হচ্ছে যে এদের আত্মসম্মান বলে কিচ্ছু নেই। যে মানুষগুলো এদের পাশে দাঁড়ালো, হ্যাঁ ভিউজের জন্য দাঁড়িয়েছি তো, যে মানুষগুলো এদের পাশে ঢাল হয়ে দাঁড়ালো, আমি তো কোন ছাড়, তার থেকেও কত কাছের মানুষ এদের ঢাল হয়ে দাঁড়ালো, তাদের কথা একবারের জন্যও সোমনাথ মন্দিরা ভাবলো না,
একবারের জন্য ভাবলো না যে তাদের কতটা ফেস লস হবে, যারা দীর্ঘদিন আমাকে নিয়ে ভিডিও করেছে, যারা দীর্ঘদিন আমাকে সাপোর্ট দিয়েছে, যারা দীর্ঘদিন দালালের প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে। একবারের জন্য ভাবলো না যে তাদের কতটা কষ্ট হবে, তাদের মুখটা কোথায় যাবে আজকে, তাদের কতটা আঘাত করলাম আমি, কতটা আঘাত করলাম আমি। সোমনাথকে বলবো, সোমনাথ তো বাড়ির পুরুষ, কতটা আঘাত করলো সে। দিনের পর দিন লাইভ করেছে সোমনাথ, লাইভে থেকেছি, সোমনাথকে সামলেছি, কমেন্টের মাধ্যমে সামলেছি। সব সময়ের জন্য ভয় পেয়েছি এই সোমনাথের কোনো ক্ষতি না হয়ে যায়, কারণ সোমনাথকে দেখে মনে হচ্ছে একটা ইনোসেন্ট ছেলে। এতটা ঝুঁকে যেও না সোমনাথ, মেরুদণ্ড সিদ্ধারা শক্ত করো। কিসের ভয় তোমার এত, কিসের ভয়? মেরুদণ্ডটাকে শক্ত করে একটা সত্যি কথা বলতে পারো না যে না তুমি যেটা করছো কেস তুলে নাও, ঠিক আছে, কিন্তু এতটা আধিক্যতা গলা জড়িয়ে চুমো খাওয়াখাই করো না, কারণ এই মেয়েটার নিঃশ্বাসে বিষ আছে। একে বিশ্বাস করা যায় না, একে বিশ্বাস করা যায় না। একবারও বলতে পারলে না যে কেস কোর্টে মিটিয়ে নাও, বা পুলিশ স্টেশনে যেখানে বোঝাবুঝি, বা কোথাও গিয়ে একটা মিট আপ করে নাও, বাড়িতে ডেকে নয়, বাড়িতে ডেকে নয়। এটা কতটা তোমার কাছের মানুষরা হার্ট হয়েছে তুমি বুঝতে পারছো না। আর এইটা পুরোটা এটা সোমনাথের উপরে যাবে, কারণ সোমনাথের এটা অক্ষমতা। সোমনাথকে প্রত্যেকটা মানুষ বলছে সিদ্ধারাহীন ছেলে, পুরুষ, এটা বলবেই যেখানে সোমনাথকে একটা শক্ত হাতে একটা সিদ্ধান্ত নেওয়ার উচিত ছিল। এই সময় শক্ত হাতে একটা উচিত ছিল সিদ্ধান্ত নেওয়ার, সেখানে সোমনাথ সেই সিদ্ধান্তটা, শক্ত হাতে সিদ্ধান্তটা নিতে পারেনি, উল্টে বাজার করে নিয়ে এসছে তার সোনাদীপ ভাই আসবে জন্য। একবারও কেন বলতে পারোনি সোমনাথ যে না আমার বাড়িতে হবে না, এইসব আমার বাড়িতে হবে না, তুমি অন্য কোথাও যাও, সেখানে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, রানাঘাটে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, সেখানে যাও, গিয়ে মিট করো, সেখানে যাও, আমার বাড়িতে নয়। এটা কেন বলতে পারোনি? এটা কেন বলতে পারোনি যে আজকেও বাড়িতে আসলে আমার কাছের বন্ধু বিষ্ণু আর রিয়াঙ্কা কষ্ট পাবে? কেন বলতে পারোনি? কেন বলতে পারোনি গীতা আন্টি কষ্ট পাবে, যে গীতা আন্টি ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল? কেন বলতে পারোনি? কেন বলতে পারোনি? আজকে বলছি, তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তন্দ্রার বাবা যখন মারা গেল, তন্দ্রা তো তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, একসময় ভাই বলে ডেকেছিল না, একসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তন্দ্রার বাবা যখন মারা গেছে, তন্দ্রা কলকাতা না সোদপুর না কোথায় ওর বাপের বাড়ি এসে কতদিন ছিল, দেখা করতে গেছিলে একবার? সোমনাথ দেখা করতে গেছিলে? তাহলে বুঝতাম মনুষ্যত্ব আছে তোমার। মেয়েটার বাবা মারা গেছিল, কিভাবে ও সিমলা থেকে চলে এসেছিল, এসে 1 মাস মতো ছিল। দিদিভাইকে বাড়িতে ডেকে নিয়েছো, এই বোনটার সাথে দেখা করেছো, তার যখন বাবা মারা গেছে, তার যখন দুঃসময় ছিল, যে নাকি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, গেছিলে? যাওনি। তুমি যে কতটা মেরুদণ্ডহীন পুরুষ, প্রত্যেকটা পলে পলে, এতদিন বলিনি এই কথাটা, এতদিন বলিনি, পলে পলে তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি কতটা মেরুদণ্ডহীন পুরুষ। অনেকে বলছে সোমনাথ আর সন্দীপকে গুলিয়ে ফেললে চলবে না। সোমনাথ, সন্দীপ আর যাই হোক মেরুদণ্ডহীন পুরুষ না, সেটা প্রমাণ করে দিয়েছে যে সন্দীপ মেরুদণ্ডহীন নয়। সন্দীপ খেতে পারে, সন্দীপ বাবা মার সম্মান রক্ষা করতে পারে, সেটা কিন্তু সন্দীপ প্রমাণ করে দিয়েছে। তা ওই জন্যই বললাম যে তোমার ক্ষমার তালিকায় প্রথমে দিদিভাই কেন? ক্ষমার তালিকায় তোমার শাশুড়ির থাকার কথা ছিল প্রথমে, তারপরে মারিয়া, তারপরে দীপভাই। কারণ এদের দুটোকে দিয়ে কিছু হবে না, লবডঙ্কা, পয়সার কাজ হবে না। দিদিভাইকে ডাকলে পরে পয়সার একটা কাজ হবে, মানে ভিউজ হবে, তাছাড়াও কেস কামারিগুলো মিটবে, সেই জন্য। নালে তোমার প্রথমে লিস্টের 1 নম্বরে শাশুড়ি, 2 নম্বরে মারিয়া, তারপরে তুমি বিবেচনা করে কোথাও মিট আপ করে তারপরে তুমি তোমার দিদিভাইকে নিয়ে এই সেট আপটা করতে পারতে। তাহলে অন্তত তোমার আত্মসম্মানটা বাঁচত। আর মন্দিরা ও যে ও কি করতে পারে আর কি করতে পারে না, আমি আজও বুঝলাম না। আজকের দিনে দাঁড়িয়ে বললাম ও সব পারে, ওর দ্বারা সব হয়, সব পারে করতে। ও পারে না কোনো নেই। ও যেমন নেগেটিভিটি নিতে পারে, ও পজিটিভিটি নিতে পারে, ও অন্যায় করতে পারে, সেগুলো বলতে পারে, হাসতে হাসতে বলে দিতে পারে, ও সব পারে। কিন্তু তুমি তো নেগেটিভিটি নিতে পারো না।
আজকে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তুমি তো নেগেটিভিটি নিতে পারো না। তো যাই হোক সোমনাথ, আজকে শুধু বলে দিলাম এখনও সময় আছে। মেয়েটা ছোট, মেয়েটা বড় হচ্ছে, এখনও সময় আছে। নিজেকে দাঁড় করাও, সোজা হয়ে দাঁড়াও, নিজে সোজা হয়ে দাঁড়াও, পুরুষত্ব দেখাও। তুমি যে বাড়ির গার্জিয়ান, তুমি যে হেড অফ দ্য ফ্যামিলি, তোমার 3 জনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি, সেটা প্রমাণ করো, সোজা হয়ে দাঁড়াও। না হলে তোমাকে এইভাবে তোমাকে সমালোচনার সামনাসামনি হতে হবে। তোমাকে ভালোবাসি, এখনও তোমাকে ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা, তোমার চোখ দুটোর দিকে তাকালে না ভীষণ মায়া হয়, ভীষণ মায়ায় পড়েছিলাম তোমার। সেই জন্য তোমাকে বলছি, এখনও বলছি, তোমার আন্টি মানে মায়ের মতো, এখনও বলছি। নাহলে তোমার একদিন কি পরিস্থিতি তোমার হবে তুমি বুঝতেও পারছো না। ওই জন্য বলছি, এখনও বলছি, মেরুদণ্ড সোজা করো, অন্তত পুরুষত্বটা দেখাও, অন্তত ন্যায় অন্যায়টা বোঝাতে শেখো মন্দিরাকে, যে এটা তোমার অন্যায় হচ্ছে, এটা তুমি করো না। তাতে যদি ভিউজ একটু কম হয়, হোক কম। ও তো একটা ভালো ব্লগার, ওর ভালো ভিউজ হয়, কিন্তু এই রকম করে নয়, এই রকম করে না, এতে তোমার মানহানি হচ্ছে। এইটুকু আজকে তোমাদের বলে গেলাম। আর বলে গেলাম যে কেন কেসটা তুলে নিল, কারণ এই কেসটা জেতা খুব মুশকিল ছিল। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, অনেক বড় ভিডিও হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।